রেকর্ডিং অন করেছি। আর আমরা আজকে যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে সোর্স অফ ওয়াটার। আমরা জানি যে ওয়াটার সাপ্লাই যে চারটা কম্পোনেন্ট, চারটা আমাদের যে মেন কম্পোনেন্ট আছে তার ভিতরে সোর্স অফ ওয়াটার ইজ ওয়ান অফ দেম। আমরা সেটা নিয়ে আলোচনা করব যে সোর্স। এর আগে ক্লাসে আমরা সোর্সের কিছু বিষয় আলোচনা করেছি। সেটা হলো গ্রাউন্ড ওয়াটারে বাংলাদেশে কি কি প্রবলেম অ্যারাইজ হয়। ইট ইজ ওয়ান কাইন্ড অফ সোর্স। গ্রাউন্ড ওয়াটার ইজ আ সোর্স। তো ওই সোর্সের আমরা কিছু ডিফিকাল্টিস আলোচনা করেছি। আমি কি সারফেস ওয়াটারের ডিফিকাল্টিস গুলো আলোচনা করছিলাম? মনে হয় না। সারফেস ওয়াটারের ডিফিকাল্টিস গুলো আলোচনা করেছি। সারফেস ওয়াটার আজকে আলোচনা করব, আর হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের বিভিন্ন প্যাটার্ন দেখবো আমরা। তো সারফেস ওয়াটারের মেইন ইম্পিউরিটিস ইন আওয়ার কান্ট্রি সেটা হলো biological contamination, or you can name it as a bacteriological contamination. বায়োলজিক্যাল যে কন্টামিনেশন সেটাকে আমরা ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশনে এক কথায় বলতে পারি। অর্থাৎ কেউ যদি আমাকে একটা স্যাম্পল অফ ওয়াটার দিয়ে বলে যে অনলি ওয়ান টেস্ট, একটা টেস্ট করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে ইট উইল বি ড্রিঙ্কেবল অর নট, এটা কি ড্রিঙ্কেবল হবে, পানযোগ্য হবে নাকি হবে না। যদি এরকম কোনো কন্ডিশন আমাকে দিয়ে থাকে তাহলে সেই টেস্টটা হলো বায়োলজিক্যাল টেস্ট, অর্থাৎ বায়োকেমিক্যাল যে টেস্ট আমরা বলি এটাকে আমরা বায়োলজিক্যাল কন্টামিনেশন বলি। সেটা হচ্ছে বিওডি টেস্ট, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই টেস্টের মাধ্যমে আমরা একটা জিনিস আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে এর ভিতরে ফেকাল কলিফর্ম, যেগুলো আমরা ইকোলাই ব্যাকটেরিয়া নামে চিনি, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর অন্ত্রে কোলন যে অংশটুকু, মানে ক্ষুদান্ত এবং বৃহদান্ত্র, কোলন তো তার নিচের এক্সট্রা অংশটুকু মানে ঝুলে থাকা অংশটুকু, ক্ষুদ্রান্ত্র বা বৃহদান্ত্রে, ক্ষুদ্রান্তে মেনলি, ক্ষুদ্রান্তে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে ওই সমস্ত ব্যাকটেরিয়া কন্টামিনেশনকে বের করার জন্যই মেনলি, সব ধরনের ব্যাকটেরিয়া না, যেগুলো হার্মফুল আর প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, সেটা আইডেন্টিফাই করার জন্য বিওডি টেস্ট করে থাকি। তো এটা হচ্ছে সারফেস ওয়াটারের মেজর প্রবলেম। আরো কিছু ফিজিক্যাল কোয়ালিটির প্রবলেম আছে ওয়াটারে, যেমন সারফেস ওয়াটারের অনেক সময় টার্বিডিটি, ঘোলাটে ভাব থাকে, পুকুর বা নদীর পানিতে ঘোলাটে ঘোলাটে ভাব বা ঘোলাটে থাকে অনেক সময়। বিভিন্ন অ্যালগি থাকে সেখানে, শৈবাল বা এই জাতীয় বিভিন্ন ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন যেগুলো, সেগুলো আধিক্য থাকলে সেটা অ্যাস্থেটিক্যালি বা অনেক সময় এটা আমরা ফিজিক্যাল ইম্পিউরিটিস বলে থাকি। এবং কালার থাকতে পারে, তাহলে আমার যদি কোনো সোর্স অফ ওয়াটার, যেমন আমি যদি কোনো বড় পুকুর, যেমন বাগেরহাটের দিকে যদি কারো বাড়ি থাকে, ওখানে পচা দিঘি আছে, অনেক বড় দিঘি, দশানি মোড়ে নামিয়ে যাওয়ার সময় হাতের ডানের দিকে চলে গেলে পচা দিঘি, নাম হচ্ছে পচা দিঘি, কিন্তু দিঘির আসলে পচা না। ওই দিঘির পানি খুবই পরিষ্কার এবং অনেক ভালো, ড্রিঙ্কেবল ওয়াটারে অনেক কোয়ালিটি সে স্যাটিসফাই করে। কোনো সোর্সের আশেপাশে যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি হয় অথবা কোনো কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি হয়, সেখানকার ওয়েস্ট যদি ড্রেন আউট হয়ে বা ওয়াশ আউট হয়ে ওই সোর্সে আসে, তাহলে সেখানে টার্বিডিটি, ইন্ডাস্ট্রি হলে কালার, যদি কোনো কালার ইন্ডাস্ট্রি বা ফুড ইন্ডাস্ট্রি হয় সেখান থেকে, বা কোনো যদি পেপার মিল হয় সেখান থেকে যে সমস্ত ইম্পিউরিটিস গুলো আসবে সেটার কারণে সেটার, অথবা যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল টক্সিক বিভিন্ন এলিমেন্ট বা মেটাল, যেমন ট্যানারি হলে বিভিন্ন মেটাল কন্টামিনেশন সেখানে আসে। তো এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে আমাদের সারফেস ওয়াটারের ডিফিকাল্টিস ইন আওয়ার কান্ট্রি। এখানে মেজর কি কি বললাম আমি, একটা হচ্ছে বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল কোয়ালিটি, সেটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল বা হার্মফুল মাইক্রো অর্গানিজম কন্টামিনেশন। সেকেন্ড হচ্ছে বিভিন্ন ধরনের টক্সিক এলিমেন্ট আর কেমিক্যাল, অথবা
টার্বিডিটি, কালার, সলিড বা ডিসলভ সলিড, এই সমস্ত বিষয়াদিগুলো অ্যাড হতে পারে সারফেস ওয়াটারের ক্ষেত্রে। সো যখন আমাকে কোনো ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করতে হবে বা কোনো ওয়াটারকে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে ফার্স্টে আমাকে বের করতে হবে এটা কি গ্রাউন্ড সোর্সটা কোথায়, সোর্স ইজ গ্রাউন্ড ওয়াটার অর দিস সোর্স ইজ সারফেস ওয়াটার। যদি সারফেস ওয়াটার হয় তাহলে আমাকে সারফেস ওয়াটারের কোন ধরনের ইমপিউরিটিস থাকতে পারে সেটার জন্য যে সোর্সকে আমি নিচ্ছি ওই সোর্সের জিওগ্রাফিক্যাল কন্ডিশন দেখতে হবে। অর্থাৎ সোর্সের আশেপাশে কি কি সোর্স অফ পলিউটেন্ট থাকতে পারে সেগুলো আইডেন্টিফাই করলে আমি বুঝে ফেলতে পারবো যে কোন ধরনের ট্রিটমেন্ট এখানে দরকার। আবার যদি গ্রাউন্ড ওয়াটার হয় তাহলে আমি সেখানে বুঝতে পারবো যে এখানে বিভিন্ন ধরনের মিনারেল কন্টেইনড অর মিনারেল ইমপিউরিটিস থাকতে পারে, যেটা নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। আমরা এই সমস্ত প্রত্যেকটা কম্পোনেন্টের টেস্টের প্রসিডিউরে দেখবো, সেগুলো আরো সামনে আমরা ইনশাআল্লাহ দেখবো। এখন শুধু আমরা কন্টামিনেন্ট গুলা নিয়ে ডিল করি। এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইমপিউরিটিস গেল। আমরা এখন দেখবো যে গ্রাউন্ড ওয়াটারের টাইপ, এবং আমরা অ্যাকুইফার নিয়ে গত ক্লাসে আলোচনা করতেছিলাম, পকেট অ্যাকুইফার বা শ্যালো অ্যাকুইফার কিছু কথাবার্তা বলেছি। এই অ্যাকুইফারের ক্যারেক্টারিস্টিক্স এবং এর ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম। আপনারা তো আমার শীটটা দেখতে পাচ্ছেন না, যেটা আমি শেয়ার দিয়েছি? জি স্যার। তাহলে আমরা তার আগে একটু হাইড্রোলজিক্যাল সাইকেল দেখবো। এটা যদিও আমাদের হাইড্রোলজির পার্ট, তারপর যেহেতু আমরা ওয়াটার নিয়ে ডিল করতেছি সেজন্য আমরা, এটা হচ্ছে আইটিএন এর বইয়ের চ্যাপ্টার 16, 16 নাম্বার চ্যাপ্টারে সোর্স অফ ওয়াটার। এটা এবং শীট একই জিনিস, বাট এখানে কিছু ডিটেইলস, ডায়াগ্রাম এবং কিছু ডেসক্রিপটিভ ফর্মে ব্যাখ্যাগুলো আছে। শীটে তো একটু গোছায় ছোট করে লিখতে হয়। আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওভারঅল হাইড্রোলজিক্যাল সাইকেল। আমরা জানি যে কিভাবে পানি চক্র করছে, যেটাকে আমরা বাংলায় যদি বলি পানি চক্র, সেটাকে আমরা এখানে হাইড্রোলজিক্যাল সাইকেল করতেছি। অর্থাৎ সোর্স অফ ওয়াটার ওয়ার্ল্ডে কি মেইন হচ্ছে আমাদের আইস বা স্নো এবং রেইনফল, বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটা, এবং কিছু সারফেস ওয়াটার সোর্স যার ভিতরে রিভার আছে, আর একটু বড় পরিসরে বলতে গেলে লেক, আরো বড় পরিসরে আমি যদি যাই তাহলে সেটা হচ্ছে সি। তো সাইকেলটা এভাবে কন্টিনিউ হয়। এই আইস মেল্ট হয় তাপমাত্রা বাড়ার কারণে, সেখান থেকে এটা সারফেস রান অফ। সারফেস রান অফ মানে হচ্ছে ভূমির উপর দিয়ে গড়িয়ে যে ওয়াটারটা আসে ট্রাভেল করে, সেটাকে সারফেস রান অফ বলি আমরা। এই সারফেস রান অফের সময় কিছু অংশ ইনফিল্ট্রেট হয়ে গ্রাউন্ডে প্রবেশ করে, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। গ্রাউন্ড ওয়াটার যে মেইন প্রবলেম সেটা হচ্ছে লোয়ারিং অফ গ্রাউন্ড ওয়াটার। সেটা কেন হয়? রিচার্জ এবং ডিসচার্জ। ডিসচার্জ হলো যেটা আমরা ওখান থেকে বের করতেছি, মানে নিয়ে আসতেছি যেটা, আর রিচার্জ হচ্ছে গ্রাউন্ডে যে ওয়াটারটা আমরা ওখানে দিচ্ছি বা অ্যাড হচ্ছে ন্যাচারালি, আমরা তো দিই না, ন্যাচারালি অ্যাড হয়। আর একটা হচ্ছে ইনফিল্ট্রেশন। তো ইনফিল্ট্রেট হয়ে সেটা আস্তে আস্তে গ্রাউন্ড ওয়াটারের সাথে মিলে যায়, ম্যাচ করে। আবার যখন বৃষ্টিপাত হয় তখনও রিভারের ওয়াটার বাড়ে এবং বৃষ্টিপাতের একটা অংশ সেটা রান অফ হয়ে যায়। রান অফ হওয়ার সময় ইনফিল্ট্রেশন হয় একই সাথে। অর্থাৎ ইনফিল্ট্রেশন এবং লস, এই দুইটা হয়ে যেটা বাকি থাকে সেটা রান অফ আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার, একটা মুভমেন্ট করে। তো এই সময় এই গ্রাউন্ড ওয়াটারের যে ওয়াটার অ্যামাউন্ট সেটা রিভার থেকেও ইনফিল্ট্রেট হয়ে বা রিভারের মাধ্যমেও যেতে পারে এবং লেকের মাধ্যমেও যেতে পারে। এবং আর কিছু ওয়াটার আছে ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন হচ্ছে ইভাপোরেশন এবং ইভাপোট্রান্সপিরেশন, যেটা বলে ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন হচ্ছে বিভিন্ন উদ্ভিদ এদের বর্ধনের জন্য বা বৃদ্ধির জন্য এদের যে কোষে যে পানি দরকার বিভিন্ন অ্যাক্টিভিটি
চালানোর জন্য, কোষের সজীবতা রক্ষা করার জন্য, বা এদের যে প্রসাধন বা বিভিন্ন অ্যাক্টিভিটি আছে প্ল্যান্টে, সেটার জন্য যে অ্যামাউন্ট অফ ওয়াটার লাগে সেটাও বাদে ওই ওয়াটার, এটা হচ্ছে লস অফ ওয়াটার, ওই অংশটুকু লস হবে। আবার মেজর পোর্শন এখান থেকে ইভাপোরেট হবে সূর্যের তাপে, ইভাপোরেট হয়ে আবার সেটা মেঘ আকারে এখানে জমা হবে, সাইক্লিক অর্ডার হতে থাকবে, মেঘ মেঘ থেকে আবার ইনফিল্ট্রেট হবে, আবার স্নো থেকে আসবে, এভাবেই একটা চক্র আকারে ঘুরতে থাকে। এটাকে আমরা বলি হাইড্রোলজিক সাইকেল। অর্থাৎ এক একটার সাথে এক একটা যে ইন্টারলিঙ্ক ওয়াটারের বিভিন্ন সোর্সের সাথে, সেটাকে আমরা বলি হাইড্রোলজিক সাইকেল বা ওয়াটার সাইকেল। এই অংশটুকু থেকে আমরা দেখব যে অ্যাকুইফার কি জিনিস। তার আগে জানবো যে গ্রাউন্ড ওয়াটার কি। গ্রাউন্ড ওয়াটার, the water available in the saturated zone। জিওটেকনিক্যাল ক্লাস যদি আমার করে থাকেন বা ওগুলো যদি একটু ভালো মনোযোগ দিয়ে করে থাকেন, তাহলে আপনারা জানেন, আমি বলছিলাম সয়েল হচ্ছে 2 ফেজ এবং 3 ফেজ দুই ধরনের হয়। 3 ফেজ সয়েলে সেখানে এয়ার ভয়েড থাকে, ওয়াটার থাকে এবং সয়েল সলিড থাকে। তাহলে গ্রাউন্ড ওয়াটার হচ্ছে the water available in the saturated zone। অর্থাৎ স্যাচুরেটেড জোনে কোর স্পেসে যে পরিমাণ ওয়াটার অ্যাভেলেবল থাকে ইন দ্য গ্রাউন্ড, সেটাকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার। ওই অংশের ওয়াটারটুকুকে আমরা বলবো গ্রাউন্ড ওয়াটার। সো এই থেকে আমরা ডেফিনিশনটা এখান থেকে একটা লাইন নিয়েছি বা দুইটা লাইন নিয়েছি এই পর্যন্ত, বাট আরো অনেক কথাবার্তা সেখানে আছে যেটা আমরা এই অংশটুকু পড়লে পাবো, অথবা আমি কিছুক্ষণ পরে ডিসকাস করবো। এখানে দেখলাম পরে অ্যাকুইফার আছে, অ্যাকুইক্লোর আছে, অ্যাকুইটার্ড আছে, কোন জিনিসগুলো কোন করে। তো আমি এটার জন্য একটু দেখাইলাম যে বই এবং শীটের সাথে আমাদের অনেকটাই অধিকাংশই মিল আছে, বাট বইয়ে অনেক কিছু বেশি বেশি বলতে অনেক ব্রডলি ডেসক্রাইব করা আছে, যে কথাগুলো হয়তো আমি শীটে লিখি নাই বা শীটে লেখা নাই, আমি মুখে বলি। সেই জন্য আপনারা বইও ফলো করবেন, শীটও ফলো করবেন, পাশাপাশি ভিডিও লেকচার বা ক্লাসের প্রবলেম করে সেখানে শেয়ার করবেন। অ্যাকুইফার কি? অ্যাকুইফার হচ্ছে the soil strata which contain groundwater and will readily yield। এই জিনিসটা মনে রাখবেন। অর্থাৎ ওই অংশটুকু গ্রাউন্ড ওয়াটারে যেখানে ওয়াটারটা স্টোর থাকবে, ওখানে সে ওয়াটার স্টোরেজ হিসেবে থাকবে, এবং যখন আমাদের দরকার হবে রিডিলি yield, যখন চাবো তখন ইনটু ওয়েল। অর্থাৎ কোনো অয়েল, যেমন ডাগ অয়েল হতে পারে বা টিউব অয়েল হতে পারে, এই সমস্ত মেকানিজমের মাধ্যমে ওই ওয়াটারটাকে আমরা ইজিলি ওখান থেকে এক্সট্রাক্ট করতে পারবো, ওখান থেকে উত্তোলন করে আমরা ইউজ করতে পারবো। ওই অংশটাকে আমরা বলবো অ্যাকুইফার। আর অ্যাকুইটার্ড কি হবে? সরি, অ্যাকুইক্লুড। এর হলো অ্যাকুইক্লুড হচ্ছে the impervious formation or strata containing water, very little groundwater are termed as aquifer। অর্থাৎ অ্যাকুইক্লুড হবে একটা ইম্পারভিয়াস ফর্মেশন। ইম্পারভিয়াস তো আপনারা বুঝেন নাকি? অর্থাৎ যেটা ভেদ করে কোনো কিছু এই পাশ থেকে ওই পাশে যেতে পারে, ইম্পারভিয়াস। আর পারভিয়াস হচ্ছে যেটা ভেদ করে ওয়াটার বা বিভিন্ন লিকুইড এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে মুভমেন্ট করতে পারে। ওয়াটারের সবগুলা লেয়ার একই রকম না, কিছু লেয়ার আছে পারভিয়াস, কিছু ইম্পারভিয়াস। তো ইম্পারভিয়াস যে লেয়ার, ওই লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকুইফ্লুড, যেখানে ওয়াটার থাকবে খুবই অল্প পরিমাণে, সেটাকে আমরা বলতেছি অ্যাকুইফ্লুড। আরো কিছু অংশ আছে অ্যাকুইটার্ড এবং অ্যাকুইফুলস, সেটা হচ্ছে আমরা অ্যাকুইটার্ড হচ্ছে, সেটা ডেফিনেশনটা আমি নিজে বলে দিচ্ছি। অ্যাকুইটার্ড হচ্ছে ওইরকম ফরমেশন বা স্ট্রাটা অফ সয়েল যেখানে মানে ওয়াটার নাই বললেই চলে, আর যদি থেকেও থাকে
তাহলে ইল্ড করার যে অংশ সেটা হবে খুব অল্প পরিমাণে। যেমন যদি ক্লেই কোনো লেয়ার হয়, ক্লে থাকে, তো ক্লেতে যদি ওয়াটার থাকেও, বাট ওইখান থেকে ওয়াটারটাকে এক্সট্রাক্ট করে বা নিয়ে আসা এটা ডিফিকাল্ট বা অল্প পরিমাণে আসে। বাট স্যান্ডি কোনো যেটা অ্যাকুইফার যেটা বলতেছি আমরা, স্যান্ডি লেয়ার, স্যান্ডের যে অংশ, যেটা অ্যাকুইফারের ডেফিনেশন, স্যান্ডে যদি কোনো ওয়াটার থাকে সেটা যত অল্প পরিমাণ থাকুক সেখান থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইল্ড ইজ পসিবল। তাহলে আমরা অ্যাকুইফার, অ্যাকুইটার এবং অ্যাকুইফ্লুট, স্টোরেজ ফাংশন। স্টোরেজ ফাংশন হচ্ছে এটা নির্ভর করে পোরোসিটির উপর, পোরোসিটি এবং যে স্পেসিফিক ইল্ড। পোরোসিটি জি টেকনিক্যালি আপনারা জানেন যে পোরোসিটি কি জিনিস। The storage function of an aquifer is related to two important properties known as porosity and specific yield. Porosity তো আমরা জানি সয়েলের ভিতরে যে তিনটা ফেজ থাকে, তার একটা ফেজ হচ্ছে টোটাল যে ভলিউম, সেই ভলিউমের রেসপেক্টে কতটুকু সেখানে ভয়েড আছে, পার্সেন্টেজ অফ ভয়েড, সেই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে পোরোসিটি, বা পোর স্পেস বা ওপেন যে স্পেসটা সেটাকে আমরা পোরোসিটি বলতেছি। আর স্পেসিফিক ইল্ড হচ্ছে ভলিউম অফ ওয়াটার রিলিজ ফ্রম ইউনিট ভলিউম অ্যাকুইফার, অর্থাৎ একটা অ্যাকুইফারের ইউনিট ভলিউম অফ ম্যাটেরিয়ালস থেকে যেই পরিমাণ ওয়াটারকে এক্সট্রাক্ট করা যায় বা রিলিজ করা যায় সেই অ্যামাউন্ট অফ ওয়াটার থেকে আমরা বলছি স্পেসিফিক ইল্ড। আর স্পেসিফিক রিটেনশন কি? স্পেসিফিক রিটেনশন হলো রিমেইনিং ভলিউম অফ ওয়াটার হুইচ ক্যান নট বি রিমুভড বাই গ্র্যাভিটি ড্রেনেজ। অর্থাৎ আমরা যে ইল্ড মানে হচ্ছে এক্সট্রাকশন করা, সেখান থেকে পানিটাকে তুলে নিয়ে আসা কোন মেকানিজমের মাধ্যমে। ইল্ড করার পরে যে অংশটুকু থেকে যাচ্ছে, যেটাকে আমরা তুলে আনতে পারতেছি না সয়েলের ক্যাপিলারি ফোর্সের কারণে বা এর যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের কারণে, সেটা ওখানে থেকে যাচ্ছে, যেটাকে আমরা আর তুলে আনতে পারতেছি না, সেই অংশটুকুকে বলছি আমরা স্পেসিফিক রিটেনশন। আর দুটো টার্ম পরে ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাবো। একটা হচ্ছে কন্ডিট ফাংশন অফ পারমিয়াবিলিটি। Permeability of a soil is measured in the capacity of an aquifer to transmit water. অর্থাৎ এটা আমরা জিওটেকনিক্যাল করলে আরো এটা পড়াই দেয়, যদি জিওটেকনিক্যালি আমি পারমিয়াবিলিটি হচ্ছে ডার্সিস ল আমরা পড়েছি, আপনারা ফ্লুইড মেকানিক্স পড়েছেন, ডার্সিস ইকুয়েশন মনে আছে? E is equal to I হাইড্রোজেন গ্রেডিয়েন্টের। অর্থাৎ এই যে পোর স্পেসে যে ওয়াটার থাকবে, এটার মাঝে পোর স্পেসের মধ্য দিয়ে ওয়াটারের যে মুভ করার যে ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি বা ধরন, সেটাকে আমরা বলি পারমিয়াবিলিটি। যে সয়েলের পারমিয়াবিলিটি বেশি, সেই সয়েল দিয়ে খুব সহজে ওয়াটারকে এক্সট্রাক্ট করে ওয়াটারকে ট্রান্সমিট করা যায়, অর্থাৎ ওয়াটারকে তুলে আনা যায়। যার পারমিয়াবিলিটি কম, যেমন ক্লে সয়েলের পারমিয়াবিলিটি কম, স্যান্ডি সয়েলের পারমিয়াবিলিটি বেশি। এটা নির্ভর করে হাইড্রোলিক গ্রেডিয়েন্টের উপর। B is equal to I, B is equal to Ki, এই K হচ্ছে পারমিয়াবিলিটি অফ সয়েল, কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বলি এটাকে আমরা। আর কন্ডুইট ফাংশনটা হচ্ছে, কন্ডুইট তোমরা বুঝি, কন্ডুইট হচ্ছে একটা তারের তার তো ঠিক না, এটা কেবলের মতো। যেমন আমি আপনারা যদি ইলেকট্রিক ওয়্যারিং কেউ দেখে থাকেন, পাইপ পাইপ, হ্যাঁ পাইপ, হ্যাঁ ওরা দেখবেন যে তারটা কিন্তু ডিরেক্ট হচ্ছে কনক্রিট বা স্ল্যাবের ভিতরে দেয় না, ওখানে ছোট একটা পাইপ দেয় চিকন, হয়তো সামথিং সেন্টিমিটার বা মিলিমিটার ডায়ামিটার, মিলিমিটার বলতে 1-2 মিলিমিটার হবে না, অবশ্যই 10 মিলি, মানে তার ডায়ামিটার হতে পারে 1 সেন্টিমিটার, হতে পারে 2 সেন্টিমিটার, যতটুকু দরকার ততটুকু তারা ইউজ করে। অথবা হ্যাঁ হাফ ইঞ্চি কিংবা 1 ইঞ্চি এরকম, হ্যাঁ 1 ইঞ্চি হলে তো 25 মিলিমিটার,
হাফ ইঞ্চি হলে 12.5 মিলিমিটার এরকম। অথবা আপনারা দেখবেন বাসা বাড়িতে আমরা যে ট্যাপের যে যখন প্লাম্বিং করা হয় তখন দেখবেন ছোট ছোট অনেক চিকন চিকন পাইপ ইউজ করে, প্লাস্টিক বা সীসার বা লোহার, ওই সমস্ত পাইপকে কন্ডুইট বলা হয়। কন্ডুইট ফাংশনটা সয়েলে কেন আসলো? অর্থাৎ পাইপের মধ্যে দিয়ে যেরকম আমরা ট্রান্সমিট করতে পারি ওয়াটার এক জায়গা থেকে আরেক জায়গায়, সো সয়েলের কন্ডুইট ফাংশনটা এটা কি, এইটা নির্ভর করে হচ্ছে পারমিএবিলিটির উপর। অর্থাৎ পারমিএবিলিটি যখন অনেকগুলা পোর স্পেস পাশাপাশি থাকে, ওই পোর স্পেস গুলা কেমন যেন একটা পাইপের মতো কাজ করে। অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে ওয়াটার যেহেতু পোর স্পেসের মাধ্যমে ট্রান্সমিট হয়, সেই জন্য এই মেকানিজমটাকে আমরা সয়েলের কন্ডুইট ফাংশন বা কন্ডুইট প্রপার্টি বলি, হুইচ ডিপেন্ডস অন পারমিএবিলিটি। আরেকটা আছে ট্রান্সমিসিবিলিটি। ট্রান্সমিসিবিলিটি হচ্ছে টি ইজ ইকুয়াল টু কে এম। কে হচ্ছে পারমিএবিলিটি, কোএফিসিয়েন্ট অফ পারমিএবিলিটি, এবং এম হচ্ছে ওই থিকনেস অফ দা অ্যাকুইফার। অ্যাকুইফার দুই ধরনের হয়, কনফাইন্ড এবং আনকনফাইন্ড অ্যাকুইফার। কনফাইন্ড যে অ্যাকুইফার তার থিকনেস থাকে, ওই থিকনেস দ্বারা গুণ করলে আমরা ট্রান্সমিসিবিলিটি পাই। এটা আমি এখনই দেখাবো আপনাদেরকে। এই পর্যন্ত যদি কারো কোনো কোথাও প্রবলেম থাকে তাহলে কাইন্ডলি কোশ্চেন করতে পারেন। আছে কোনো প্রবলেম আছে আপনাদের? বুঝতে পারেন না কোনো অংশ? হ্যাঁ, শুনতে পাচ্ছেন তোমাকে আপনারা? জি স্যার। কোনো প্রবলেম আছে? এই দেখেন এখানে ডেফিনিশন দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ ট্রান্সমিসিবিলিটি ইজ ইকুয়াল টু km, t ইজ ইকুয়াল টু km। তাহলে আমরা অ্যাকুইফার ক্রাইটেরিয়া যাই। অ্যাকুইফার দুই ধরনের হয়, একটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার এবং আনকনফাইন্ড অ্যাকুইফার। আনকনফাইন্ড অ্যাকুইফার মানে কি? আনকনফাইন্ড শব্দ থেকে আপনারা বুঝতেন যে আবদ্ধ নয়, মুক্ত। তাহলে মুক্ত তার ডেফিনেশন কতটুকু মুক্তশীল? নট কনফাইন্ড বাই আপার ইমপারভিয়াস লেয়ার, অর্থাৎ এই অ্যাকুইফারটা এমন হবে যার উপরে কোনো ইমপারভিয়াস লেয়ার থাকবে না, নিচে থাকলে থাকতে পারে, উপরে কোনো ইমপারভিয়াস লেয়ার থাকবে না, এবং ওয়াটার ইজ দিস অ্যাকুইফার ইজ আন্ডার অ্যাটমসফেরিক প্রেসার। অর্থাৎ ওই অ্যাকুইফারের যে ওয়াটার থাকবে সেটা আন্ডার অ্যাটমসফেরিক প্রেসার থাকবে, এর চেয়ে বেশিও না এর থেকে কমও না। আর কনফাইন্ড অ্যাকুইফার মানে হচ্ছে আবদ্ধ বা আর্টিসিয়ান অ্যাকুইফার বলি এটাকে আমরা। আর্টিসিয়ান অ্যাকুইফার বা প্রেসার অ্যাকুইফার বা কনফাইন্ড অ্যাকুইফার, সেটা হচ্ছে তার উপরে এবং নিচে দুইটা ইমপারভিয়াস লেয়ার দ্বারা সে কনফাইন্ড থাকবে, এবং সেটা তার ওয়াটারটা রিটেইন করবে প্রেসার গ্রেটার দেন অ্যাটমসফেরিক প্রেসার। অর্থাৎ একটা অ্যাটমসফেরিক যে প্রেসার তার থেকে অধিক প্রেসারে ওটা কনফাইন্ড, আবদ্ধ থাকবে। এর যে একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আছে, এই D10 আমি আর আলাদা পড়াইলাম না, কারণ D10 আমি জিও টেকনিক্যালে পড়াইছি। যদি কোনো সয়েলের পারমিয়াবিলিটি আমরা বের করতে চাই তাহলে K = C D10 স্কয়ার। C এর মান কনস্ট্যান্ট, সেন্টিমিটার হলে 100, মিটার হলে 1। এ হচ্ছে একটা অ্যাকুইফার, কনফাইন্ড অ্যাকুইফার, সরি আনকনফাইন্ড অ্যাকুইফার। দেখেন নিচে একটা ইমপারভিয়াস লেয়ার আছে, উপরে কোনো ইমপারভিয়াস লেয়ার নাই, ফ্রি গ্রাউন্ড সারফেস দ্বারা। এর মাঝে যদি আমি কোনো টিউব ওয়্যার ইনস্টল করি তাহলে এই ডি, এই অংশটুকু হচ্ছে স্ট্রেইনার, এবং ইনিশিয়াল তার ডেপথ যদি হয় তো ইমপারভিয়াস লেয়ার থেকে গ্রাউন্ড টেবিল পর্যন্ত, এই যে অংশটুকু এটাকে আমরা বলি ক্যাপিটাল ডি। আর এটা যখন আমি এই অয়েল, এর রেডিয়াস থাকবে আর, আর ডায়াব সার্কেল অফ ইনফ্লুয়েন্স, অর্থাৎ এই যে টিউবওয়েলটা, সেই টিউবওয়েলে কোন চারপাশের কোন অংশের ওয়াটারটা আসবে সেটাকে আমরা বলবো ডায়াব ইনফ্লুয়েন্স। এটাকে আমরা 2R দ্বারা, আর হচ্ছে এই টিউবওয়েলের মধ্যখান থেকে
বাম দিকে আর এবং যদি ডান দিকে আর হয় তাহলে দুটো যোগ করলে হবে 2 আর ডায়া ইকুয়াল টু হচ্ছে রেডিয়াসের ডাবল এবং টিউবের রেডিয়াস হচ্ছে আর এবং এই কার্ভ হচ্ছে ড্র ডাউন কার্ভ, এটা প্রমাণ হচ্ছে প্যারাবোলিক শেপের হয়। আর এখান থেকে নির্দিষ্ট টাইমের পরে গ্রাউন্ডটা যদি এক্সট্রাক্ট হয় এটা আস্তে আস্তে নিচে নামবে, এইটাকে বলবো আমরা ড্র ডাউন, এই কার্ভটাকে বলি আমরা ড্র ডাউন কার্ভ। তাহলে সেটা যদি একটা সার্টেন টাইম পর ড্র ডাউন হয়ে ডি পরিমাণ নিচে নামে, তাহলে ডেপথ অফ দ্য ড্র ডাউন কত হবে? ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি। স্মল ডি এখান থেকে এই পর্যন্ত আর ক্যাপিটাল ডি হচ্ছে এখান থেকে গ্রাউন্ড ওয়াটার পর্যন্ত, এর মাঝে যে অংশটা সেটা হচ্ছে ডেপথ অফ দ্য ড্র ডাউন। এর উপরে ভিত্তি করে ইমপারভিয়াস লেয়ারের এক ধরনের ইকুয়েশন এবং পারভিয়াস লেয়ারের আরেক ধরনের ইকুয়েশন আছে। প্রমাণটা যদি আমরা দেখি শেষ করতে সিম্পল প্রমাণটা ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এটা q is equal to pi k d square by d square minus small d square divided by log e। এটা কিন্তু log না, এটা হচ্ছে আলটিমেটলি log হচ্ছে 10 ভিত্তিক, এটাকে আমরা বলি log। আরেকটা হচ্ছে যে log বেস e, এটা হচ্ছে নেপিয়ার log, এটাকে আমরা বেস হচ্ছে 2.7 সামথিং 72 মেবি বা 75, এটাকে আমরা বলি নেপিয়ার log। এটাকে ক্যালকুলেটর ln। আর যদি ইমপারভিয়াস হয়, এটা সরি ইমপারভিয়াস, যদি পারভিয়াস হয়, যদি আর্টিশিয়ান হয় যেখানে আমাদের কোনো ইমপারভিয়াস লেয়ার বোথ মানে উপরেও থাকবে নিচেও থাকবে ইমপারভিয়াস লেয়ার, যেমন এখানে দেখেন একটা ইমপারভিয়াস লেয়ার উপরেও আছে, ইমপারভিয়াস লেয়ার নিচেও আছে, বাট মাঝে বিশাল অ্যামাউন্ট অফ ওয়াটার স্টোর আছে। সেখানে যদি আমার কোনো টিউবওয়েল আমি ইনস্টলমেন্ট করি বা স্ট্রেনার থাকে, তাহলে সেটা ড্র ডাউন কার্ভ এবং অন্যান্য প্যাটার্ন সবই একরকম হবে, বাট ইকুয়েশনটা একটু আলাদা হবে। তার ইকুয়েশনটা হবে এটা, যদি প্রমাণ করি আমি এটা আসে সেটা 2 পাই কে এম ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি। ক্যাপিটাল ডি হচ্ছে ডেপথ অফ গ্রাউন্ড ওয়াটার এবং হচ্ছে ডি হচ্ছে আফটার ড্র ডাউনের পরে ফাইনাল ডেপথ, সেটা দুইয়ের মাঝের গ্যাপ হচ্ছে এর মাঝে যেটা ডেপথ অফ দা ড্র ডাউন ডিভাইডেড বাই লন আর ক্যাপিটাল আর ডিভাইডেড বাই স্মল আর। দেখুন দুইটা একই সূত্র, শুধু উপরের অংশে এখানে 2, এখানে পাই কে আছে 2 এম মাল্টিপ্লাই হবে আর স্কয়ারটা থাকবে না। এটা একটু মনে রাখলে আপনারা এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যদি যাই, এখানে একটা প্রবলেম আছে আমাদের বইয়ে এক্সারসাইজ নাম্বার 1 বই থেকে দেখি, বইয়ের একেবারে শেষের দিকে আছে এটা। এখানে এক্সারসাইজ নাম্বার 1 এ কি বলছে, a 100 mm diameter tube oil is sunk 13 meter below static groundwater level। তার মানে এটা হচ্ছে কি ক্যাপিটাল ডি, the depth of the water in the tube oil while pumping is 33, অর্থাৎ পাম্পিং এর পরে এটা 33 হইছে। তাহলে এই ছিল টোটাল আমার ড্র ডাউন কার্ভটা কিন্তু এরকম, এইটা হচ্ছে 35 এবং পাম্পিং এর পরে এইটা হচ্ছে 33। ড্র ডাউন কত হয়েছে 2। যদি একই অঙ্ক এটা যদি আর্টিশিয়ান অ্যাকুইফার বলে বা ইমপারভিয়াস অ্যাকুইফার বলে, তাহলে এই ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ইজ ইকুয়াল টু হবে 2। আর এখানে কত হবে, এটা হচ্ছে স্মল ডি 33 ক্যাপিটাল ডি 35, তাহলে 33 স্কয়ার 35 স্কয়ার মানে 33 স্কয়ার। আর আর দেওয়া আছে কত দেখেন, ডায়ামিটার বলা আছে পাইপের, তাহলে এখান থেকে আমাকে রেডিয়াস বের করতে হবে, একে 2 দ্বারা ভাগ করতে হবে 50 কে 100 কে, তাহলে 50 হবে, সেটাকে 100 দ্বারা ভাগ করলে 0.005 মিটার, মিলিমিটার থেকে মিটারে করলাম। আর কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি কে এর মান দেওয়া আছে লিটার পার সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে টোটাল ভ্যালুগুলো যদি আমি ইনপুট দেই, অ্যামাউন্ট অফ ডিসচার্জ অর্থাৎ যে টিউবওয়েলটা আমি সেট করলাম সেই টিউবওয়েল থেকে লিটার পার সেকেন্ডে
আমি 34 লিটার ওয়াটারকে ডিসচার্জ করতে পারবো পাম্পিং এর মাধ্যমে। বুঝতে পারছেন অঙ্কটা? খুবই সিম্পল এবং ইজি। দুই নাম্বার অঙ্কটা একই অঙ্ক বা একই ডাটা থাকতে পারে বা আলাদা থাকতে পারে, সেটা ইম্পারভিয়াস বলা আছে। দেখেন এখানে বলা আছে যে 10 মিটার থিক, এই 10 মিটার থিক এটা হচ্ছে এম, সূত্রে যে আমরা 2 পাই কে এম ইউজ করেছিলাম, এমটা হচ্ছে 10 মিটার, এবং দেওয়া আছে পিজোমেট্রিক লেভেল 30 মিটার, তাহলে ডি ইজ ইকুয়াল টু স্মল ডি, সরি ক্যাপিটাল ডি, আর ফলস 2 মিটার, তার মানে 2 মিটার নেমে যায়, এই ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু 2 মিটার, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হবে 28 মিটার। ও 28 মিটার বের করে আমার দরকার নাই, আমার তো সূত্র দরকার ডি মাইনাস স্মল ডি মাইনাস, সরি ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ইজ ইকুয়াল টু 2। তাহলে ওই ভ্যালুটা আমি এখানে ইনপুট দিলে বাকি সব ভ্যালু আমার জানা আছে, বাকিগুলো ইনপুট দিলাম, সেখান থেকে পাচ্ছি কত 2, পায়ের মান 3.1416, কে এর মান কোএফিসিয়েন্ট অফ পারমিটিভ দেওয়া আছে, এম এর মান 10, এবং হচ্ছে এটা 30 - 28 ইজ ইকুয়াল টু 2 হয়, আপনারা ডিরেক্টলি 2 বসাতে পারেন, একই কথা, ডিভাইডেড বাই লন 30 - 0.005, ক্যালকুলেশন করলে আসতেছে 14.73 লিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। আর কোথাও কোনো সমস্যা আছে?